আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শীতের কারণে সকালে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়েছে। ৯টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 3:30টা পর্যন্ত। জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য 1টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে প্রতি 100 জন শিক্ষার্থীর জন্য 1টি করে ভোট গ্রহণ বুথ থাকছে। ভোট গ্রহণ শেষে 6টি OMR মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। এর আগে 2 দফা পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয় বিগত বছরের 30 ডিসেম্বর। ভোট গ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন করেছে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী এবং ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী। ছাত্রদল সমর্থিত প্যানেল তারা তাদের ভোটার আইডি কার্ডের পিছনে তাদের প্যানেলের ছবি যুক্ত করছে। তো এই ছবি যদি তারা অ্যালাউ করে তাহলে অন্যান্য প্যানেলগুলো, সেটা বাম হোক বা ছাত্রশক্তি হোক বা শিবির হোক বা স্বতন্ত্র প্রাণী, তাদের ব্যালটগুলো কেন ঢুকতে দিবে না? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। যদি নির্বাচন কমিশন এবং রাষ্ট্রীয় প্রশাসন তাদের এই নিরপেক্ষতা ধরে রাখতে পারে শেষ পর্যন্ত, তাহলে যে পরিবেশ আছে এখানে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব। একজন এজেন্টের হাতে একটা বড় বই, সেই বড় বইয়ের মধ্যে যখন দেখি সে বই উল্টাচ্ছে আর বইয়ের উল্টা পাশে এই ধরনের পেজটা রয়েছে, এজেন্টের কাছে এটি দেখেছি। এবং এটি দেখার পরপরই যখন আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বললাম, অন্যান্যদের সাথে কথা বললাম, তারা বলছেন এরা এগুলো নিয়ে এসছে এবং আমরা সেটা জব্দ করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, শুনেছি ভোট গ্রহণ নিয়ে কিছু উত্তেজনা চলছে, তো নিরাপত্তা ব্যবস্থায় কোনো পক্ষপাতিত্ব কি লক্ষ্য করছেন? ক্যাম্পাসের বাইরে বহিরাগত প্রবেশে একটি চেষ্টা করা হয়েছিল, একজন চেষ্টা করতে চেয়েছিল, পুলিশ তাকে আটক করেছে। দুই একটা ছোটখাটো ঘটনা ঘটেছে। যদি বলি যে এই যে ক্যাম্পাসের বাহিরে বহিরাগত প্রবেশে একটি চেষ্টা করা হয়েছিল, একজন চেষ্টা করতে চেয়েছিল, পুলিশ তাকে আটক করেছে। এবং একই সঙ্গে একজন রাজনৈতিক দলের কর্মী সন্দেহে একজনকে মারধর করা হয়েছে। তো এই একটি উত্তেজনা ছিল এবং এছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হচ্ছে। বেশ কয়েকজন ভোটারের সঙ্গে আমি কথা বললাম, তাদের মাঝে একটা উচ্ছ্বাস আছে। তারা আশা করছেন যে এখন যে পরিবেশের মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে, ভোট গ্রহণ শেষ হওয়ার পরে গণনার পর্যায় পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শেষ হবে, সেই আশা তারা ব্যক্ত করেছেন। এখন আর শুধু 1.5 ঘন্টা বাকি রয়েছে, অর্থাৎ 3:30টার দিকে ভোট গ্রহণ শেষ হবে আর 1.5 ঘন্টা বাকি। এর মধ্যে যারা ভোট দিতে পারেননি, মাইকে আমি দেখলাম যে আহ্বান জানানো হচ্ছে যারা ভোটাররা তারা যাতে এসে ভোট প্রয়োগ করতে পারে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কঠোর অবস্থানে রয়েছেন এবং যারা এই নির্বাচনে যারা অংশ নিয়েছেন যে প্যানেলগুলো, তারা কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে পাল্টাপাল্টি দোষারোপ করেছেন। আশঙ্কার যে বিষয়টি যে এখন পর্যন্ত ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে হলেও ভোট গণনার ক্ষেত্রে হয়তোবা কিছুটা অস্থিরতা বা উত্তেজনা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সব প্যানেলের যারা এখানে নির্বাচনে দাঁড়িয়েছেন, তারা সেটি আশঙ্কাটি করছেন। তবে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এর জন্য যেসব পদক্ষেপগুলো বা যেসব পরিকল্পনা তারা নিয়েছেন সেটি তারা বাস্তবায়ন করবেন। এবং এখন পর্যন্ত যদি আনুষ্ঠানিকভাবে বলা হয়নি কত ভোট পড়েছে, তারপরে বিভিন্ন সূত্র থেকে আমরা যেটি জানতে পেরেছি যে 40% ভোট পড়েছে এবং তারা আশা করছেন 60 থেকে 65% ভোট পড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। জানছিলাম জকসু নির্বাচনের খবর। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের আরেক স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, ভোট গ্রহণ নিয়ে এখন ক্যাম্পাসের পরিস্থিতি কেমন লক্ষ্য করছেন? শাওন, 1.5 ঘন্টারও কম সময় কিন্তু বাকি রয়েছে ভোট গ্রহণের এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন কিন্তু রয়েছে। সকাল থেকে মানুষের এখানে শিক্ষার্থীদের তাদের যে উপচে পড়া উপস্থিতি সেটি আমরা দেখেছি 2 দশকেরও বেশি সময়ের পরে, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পরে এই প্রথম এই যে
কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন হচ্ছে, এটিতে শিক্ষার্থীরা অনেক বেশি উচ্ছ্বসিত, সেটি আমরা দেখছি। এখানে 16,500-এরও বেশি ভোটার এবং সকাল 9টা থেকেই ভোট গ্রহণ কার্যক্রম সেটি চলমান রয়েছে। যদিও বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি বিভিন্ন প্যানেলের প্রার্থী যারা রয়েছেন, ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী একেএম রাকিব, তিনি আসলে ছাত্র শিবিরের বিরুদ্ধে প্যানেলের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন যে সেখানে তারা বলছেন যে নির্বাচন কেন্দ্রের ভেতরে গিয়ে সেখানে তাদের প্রার্থীদের লিস্ট সহকারে নিয়ে যাওয়ার যে অভিযোগ সেটি তিনি করেছেন। একই সাথে ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী রয়েছেন রিয়াজুল ইসলাম, তিনিও অভিযোগ করেছেন ছাত্র দলের বিরুদ্ধে। তিনি বলছেন যে নারী হেনস্থা এবং শিক্ষার্থীদেরকে ভোটারদেরকে ম্যানিপুলেট করে ভোট কেন্দ্রের ভিতরে যে কাজ সেটির অভিযোগ তিনি করেছেন। একই সাথে পরবর্তীতে আমরা দেখেছি ছাত্র শক্তি যারা, তারাও সংবাদ সম্মেলন করেছেন এবং সেখান থেকে তারা ছাত্রদল সমর্থিত প্যানেল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল যারা, তাদের উভয়কেই কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছেন। এরকম প্রার্থীদের অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। তবে শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের যে উচ্ছ্বাস, সেটি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি। এখানে শিক্ষার্থীরা অনেক বেশি উচ্ছ্বসিত। তারা এই যে প্রথমবারের মতো ভোট দিতে পারছেন, এটিতে তারা অনেক বেশি আনন্দিত এবং তারা বলছেন যে আগামীতে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে স্বপ্নের ক্যাম্পাসে রূপান্তরিত করতে পারবে, তাদের যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো যারা বাস্তবায়ন করতে পারবে, এরকম প্রতিনিধি তারা এখান থেকে নির্বাচিত করবেন এমনটাই তারা আসলে প্রত্যাশা করছেন। শাওন, এই ছিল আমার কাছে। জকসু নির্বাচনের খবর জানছিলাম। ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সাথে নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল 11টায় বৈঠকটি শুরু হয়ে শেষ হয় বেলা 1টায়। ঢাকা 17 আসনের 4টি থানার মধ্যে আজ বৈঠকে বসেছিলেন বনানী থানার নেতাকর্মীদের সাথে। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ থানা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নাসির জানান, নির্বাচন নিয়ে এটি ছিল ধারাবাহিক মিটিংয়েরই অংশবিশেষ। তারেক রহমান 17 আসনে ভোটারদের কি কি সমস্যা আছে তা চিহ্নিত করে সে বিষয়ে ভোটারদের অঙ্গীকার দেবেন বলে জানান। এছাড়া বিকেলেও তারেক রহমানের সাথে আরেকটি নির্বাচনী বৈঠক রয়েছে বলেও তিনি জানান। সকাল 11টায় গুলশানের 196 নম্বর বাসা থেকে দলীয় কার্যালয়ে আসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারম্যান সকল নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যে 17 আসনের যারা ভোটার রয়েছে সেই ভোটারদের যাবতীয় সকল সমস্যা দূরকরণের জন্য নেতাকর্মীরা যেই সমস্যাগুলো ওনার কাছে দিয়েছেন, অর্থাৎ ভোটারদের কাছ থেকে, সেগুলো ইশতেহার আকারে এটি প্রকাশ করা হবে এবং যাবতীয় সকল সমস্যা সমাধান করা হবে। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনের কার্যক্রম করছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিচে এ কার্যক্রমের জন্য 10টি বুথ স্থাপন করেছে ইসি। গতকাল থেকে এ পর্যন্ত প্রায় 85টি আপিল জমা পড়েছে বুথগুলোতে। আপিল জমা দিয়ে প্রার্থীরা নির্বাচনে মাঠের পরিবেশ, আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। পাশাপাশি নির্বাচনের বিষয়ে কমিশনের বিভিন্ন কার্যক্রমের সমালোচনাও করেন তারা। আপিলের এ কার্যক্রম চলবে 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি এবং 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। যখন কোনো যোগ্য প্রার্থী যাতে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই জন্য নানা রকম অবস্টাকল তৈরি করে, তারপর নানা রকম রুলস তৈরি করে এইরকম কিছু শর্ত জুড়ে দিয়েছিল যাতে যোগ্য প্রার্থীরা আসতেই না পারে ধারে কাছে। আমার ইনকাম ট্যাক্সের সম্পদের বিবরণের সাথে আমার হলফনামার সম্পদের বিবরণের সাথে কিছু অসঙ্গতি, ভুল ত্রুটি ছিল। এই দুইটা কাজ আছে, আমাকে এখানে বাতিল করা হয়েছে। ওনার নামে একটা অজ্ঞাত মামলা হয়েছে মিরপুর মডেল থানায়। প্রার্থীর বাড়ি কুড়িগ্রাম। ইনি এই মামলা সম্পর্কে কিছু জানেন না। নির্বাচন ভবনে আছেন সহকর্মী শিউলি রায়, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, দ্বিতীয় দিনে এখন পর্যন্ত কতজন আপিল করেছে, এ সম্পর্কিত সর্বশেষ কি খবর আছে আপনার কাছে আমাদের জানাবেন।
আপনি যেমনটি বলেছেন যে এই পর্যন্ত দুপুর 2টা পর্যন্ত কিন্তু সর্বশেষ আপিল জমা পড়েছে 85টি এবং এই 85টি আপিল জমা হয়েছে সেগুলি কিন্তু তাদের জন্য আলাদা আলাদা 10টি বুথ করা হয়েছে। তো আপনারা আমার পিছনে যদি দেখতে পান যে এখনো কিন্তু আপিল মনোনয়নপত্রের যে আপিল সেইটি কিন্তু আসলে প্রার্থীরা কিন্তু জমা দিয়ে যাচ্ছে এবং এই পর্যন্ত এখনো আপনার এই পর্যন্ত এই 10টি বুথ যে ইসি স্থাপন করেছে সেটি বিরুদ্ধে হচ্ছে 85টি যে আপিল জমা হয়েছে প্রার্থীরা কিন্তু তারা বলছেন যে আসলে নির্বাচনের মাঠের যে পরিবেশ এবং আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু তারা আসলে সংখ্যা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে আসলে নির্বাচন কমিশনের দেওয়া যে শর্তগুলি সেই শর্তগুলি যদি একটু শিথিল হতো তাহলে তাদের জন্য আসলে যে মনোনয়নপত্র বাতিল হয়েছে সেটি কিন্তু আসলে বাতিল আসলে হতো না এবং তারা বৈধতা কিন্তু পেত। তো আপনাদেরকে বলে রাখি যে সারা দেশে 300টি আসনে কিন্তু আপনার মনোনয়নপত্র যে বাতিল হয়েছে সেটি কিন্তু 723 জন প্রার্থীর মনোনয়ন কিন্তু বাতিল হয়েছে এবং মনোনয়নপত্রে বাতিলের বিরুদ্ধে যে আপিল হচ্ছে সেটি কিন্তু দ্বিতীয় দিনের আজকে কার্যক্রম চলছে। তো আমরা সার্বিক যে সর্বশেষ যে তথ্য সেই তথ্য কিন্তু আসলে আমরা জানতে পারবো বিকেল 5টার পরে যে আসলে আজকে সারাদিন এবং গতকাল পর্যন্ত এবং আজকে সারাদিনে যে 85টি মনোনয়ন আপিল দায়ের জমা পড়েছে সেটি আসলে সর্বশেষ তথ্য আমরা জানতে পারবো বিকেল 5টার পরে যে কতগুলো আসলে মনোনয়নের বিরুদ্ধে যে বাতিল হয়েছে সেটি আপিল কতগুলি আসলে জমা পড়ল। শাওন, জানছিলাম নির্বাচন কমিশন থেকে আপিলের খবর। লুণ্ঠিত অস্ত্রসমূহের মধ্যে প্রায় 15% অস্ত্র এখনও উদ্ধার হয়নি, তা অবিলম্বে উদ্ধার করতে হবে। একই সাথে পার্শ্ববর্তী দেশ থেকে যেন কেউ কোনো অবস্থাতেই অস্ত্র আনতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলের সাথে মত বিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। নির্বাচনের আগে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত সিল করে দেওয়া হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, রোহিঙ্গাদের অবাধ চলাফেরার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আগামী নির্বাচন উৎসব মুখর ও সম্পূর্ণ পক্ষপাতহীনভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন মোহাম্মদ সানাউল্লাহ। সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, যে কোনো দিন বিচার শুরু। ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। শাওন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান, তাদের বিরুদ্ধে কিন্তু গত 4 ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছিল ট্রাইব্যুনাল এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে জুলাই আগস্ট আন্দোলনে হত্যায় তারা উস্কানি দিয়েছিলেন, প্ররোচনা দিয়েছিলেন এবং সহযোগিতা করেছিলেন। এবং আজকে আসামিপক্ষ অভিযোগ গঠনের উপর শুনানি করেন এবং তারা 2 আসামিকে অব্যাহতির জন্য আবেদন করেছিলেন, সেই আবেদনের উপর শুনানি করেন এবং তারা বলেছেন যে এই মামলায় 2 আসামির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তথ্যউপাত্তের মাধ্যমে প্রসিকিউশন তা দেখাতে পারেনি, কোনো ডকুমেন্টস নেই। এবং তারা বলেছেন যে আনিসুল হকে এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে যে তারা কথোপকথনে শাটডাউন করার কথা ছিলেন, ইন্টারনেট বন্ধ কথা বলেছিলেন সালমান এফ রহমান পলককে ফোন দিয়ে, তারপরে কারফিউ জারির কথা বলেছিলেন, কারফিউর কথা বলেছেন যে কারফিউ দেওয়ার উদ্দেশ্য ছিল দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, জানমাল রক্ষার্থে, এটা কোনো বেআইনি নয় এবং পুলিশ আইনে এটা আছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ এটি এবং এই কাজে কোনো অন্যায় হয়নি এটা তারা বলেছেন। এবং তারা এরই প্রেক্ষিতে আবার প্রসিকিউশনের পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হয়েছিল যে মানুষকে গণহত্যা করার জন্যই কিন্তু এই কারফিউ দেওয়া হয়েছিল, এই জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা উচিত এবং তারা বলেছেন যে না, গঠন করা যেতে পারে না, তাদেরকে অব্যাহতি দেওয়া উচিত। সবশেষে শুনানি শেষে আজকে আগামী 12 জানুয়ারি অভিযোগ গঠনের আদেশের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল 1। জানছিলাম ট্রাইব্যুনালের খবর। দেশে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। চলতি মৌসুমে আজ রাজশাহীতে রেকর্ড করা হয়েছে গত 1 বছরের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন এই শীতের প্রকোপ অব্যাহত থাকবে।
ইফতেখার রেজার রিপোর্ট। দেশে বেড়েই চলেছে শীতের তীব্রতা। রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, চুয়াডাঙ্গা সহ আরও কয়েকটি জেলায় চলছে শৈত্যপ্রবাহ। রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই অনেককেই বের হতে হচ্ছে কাজে। শীতের কারণে সাংসারিক কাজকর্মেও গৃহিণীদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একটু বেশি শীত তো কষ্ট তো একটু হচ্ছে, সকাল সকাল উঠে পর অফিস যাওয়া, অফিসে থেকে বাসায় যাওয়া। ঠান্ডায় এত একবারে বরফ হয়ে যায়, গাড়ি চালানো যায় না, মুখ টুক ডাইকে ক্যাপ টেপ লাগাইও জানবো না ঠান্ডায়। শীতে আমরা গাড়ি চালাইতে পারি না, আমরা রাস্তাঘাটে চলতে খুব কষ্ট হইতেছে। খুব কষ্ট পাচ্ছি বাবা। এই আজকে অনেকদিন 4-5 দিন ধরে যেরকম শুরু হয়েছে, আমি মনে হয় মরে যাবো এরকম হচ্ছে। ঘন কুয়াশার কারণে কিছু দেখা যায় না, এই যে হাত মাত সব বরফ হয়ে যাইতেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজধানী ঢাকায় দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকায় দিনের বেলাতেও শীত বেশি অনুভূত হচ্ছে। শীতের প্রকোপ আরও কয়েকদিন থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘন কুয়াশা আসলে আপনাকে পুরোপুরি কাটতে আরও সময় লাগবে, কারণ এই ঘন কুয়াশার জন্য কাটার জন্য যে মেকানিজম দরকার সেটা এখনও তৈরি হয়নি। কারণ ঘন কুয়াশা কাটতে গেলে একটু বৃষ্টি দরকার ছিল অথবা বাতাসের বেগ বাড়ার কথা ছিল, কিন্তু এখনও ওই ধরনের পরিস্থিতি হয়নি। এই জন্য এই ঘন কুয়াশা একটু একটু করে কমবে। তবে সারা দেশের তুলনায় সিলেট ও চট্টগ্রাম বিভাগে শীতের তীব্রতা কিছুটা কম থাকবে বলেও জানান তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। নার্সিস সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের 4টি আসনে বইছে নির্বাচনী হাওয়া। বড় দুই রাজনৈতিক দল বিএনপি, জামায়াতের পাশাপাশি অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ফরিদপুর থেকে সঞ্জীব দাসের তথ্য ছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। ফরিদপুর জেলার 18 লাখ ভোটারের ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন 4টি আসনের বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। একসময় এই এলাকার রাজনৈতিক নিয়ন্ত্রক কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে থাকায় ভোটের মাঠে অনেকটাই এগিয়ে বিএনপির হেভিওয়েট প্রার্থীরা। তবে নির্বাচনে প্রার্থীদের জয় পরাজয়ে বড় ফ্যাক্টর নতুন ভোটার। যে প্রার্থী দেশের দিক তাকাবে, সমাজের উন্নয়ন করবে, দরিদ্রতা ঘুচাবে, এমন প্রার্থীকে সাধারণ জনগণ ভোট দেবে। বেকার সমস্যা দূরীকরণের জন্য প্রার্থীর অবশ্যই বেকারদের কর্মসংস্থান করার লক্ষ্যে যা যা করা লাগে এরকম একজন যোগ্য প্রার্থীকেই তরুণ প্রজন্ম এবার ভোট দিবে। রাজনৈতিক দলগুলোর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই মাঠে সরব বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের প্রার্থীরা। গতানুগতিক প্রচারের বাইরেও বিভিন্ন কর্মসূচি পালন করে ভোটারদের কাছে টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জেলার 4টি আসনে বিএনপির কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রার্থী হয়েছেন। আমাদের নারীরা, বোনরা, আমাদের মুরব্বীরা যারা এখানে আছে তারা যেন ভালো স্বাস্থ্য সেবা পায়, তারা যেন এখানে নগরকান্দা সালতায় ভালো হসপিটাল প্রয়োজন, এখানে আরো শিক্ষা কেন্দ্রের প্রয়োজন, সেটা যেন আমরা করতে পারি, সেই দিকে আমার মনোনিবেশ থাকবে। আপনারা দোয়া করবেন এবং আমার পাশে থাকলে, আমার হাতকে শক্তিশালী করলে আমি আপনাদের পাশে থাকতে পারবো, আপনাদের জন্য কাজ করতে পারবো, আপনাদের উন্নয়নে কাজ করব। ভাঙ্গা তরুণদের কর্মসংস্থান, ভাঙ্গায় শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ, এটা আমার স্বপ্ন এবং আমি বেঁচে থাকলে ভাঙ্গা এটা আমরা করবো। অন্যদিকে জামাতে ইসলামীর প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা, সোহরাব হোসেন, কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুল তাওয়াব, মাওলানা সরওয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ ফরিদপুর 4 আসন থেকে আমরা বাংলাদেশ জামাতের পক্ষ থেকে দাড়িপাল্লা মার্কাকে আমরা সংসদে একটি আসন উপহার দিতে পারবো। লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝা যায় সেটা যদি থাকে তাহলে আশা করা যায় সারা দেশে, এই ফরিদপুরে আসন তো বটেই, সারা দেশে ইনশাআল্লাহ জামাত ইসলামের দাড়িপাল্লা মার্কা নিয়ে তারা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। খেলাফতে মজলিস, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা আসন্ন নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এনটিভি নিউজ ডেস্ক। 2 কোটি লিটারের বেশি সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন
অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, কারসাজির মাধ্যমে এলপিজির দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। রোজার আগে আমাদের যা প্রিপারেশন, যেটা মসুর ডাল, সেটা এর আগে তো আমরা চালের কথা বলেছি, সয়াবিন তেলের আমরা অর্ডার দিয়েছি। আর সয়াবিন বেশ প্রায় 2 কোটি লিটারের বেশি আর কি আমরা করেছি। যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।